আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাসার সামনে গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে একটা টি শার্ট আর একটা লুঙ্গি পরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। তবে বাড়িওয়ালার মেয়েকে এই রূপে দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। এই মেয়ের শখ কত যে সে লুঙ্গি পরেছে, রাত এমনি অনেকটা হয়েছে। আমাকে দেখে বাড়িওয়ালার মেয়ে বলল, কিরে কোথা থেকে আসলি? আমি শুধু বললাম বাইরে গিয়েছিলাম, সেখানে একটু হাওয়া খেতে। মেয়েটি বলল, আচ্ছা রুমে গিয়ে কি করবি? আমি বললাম, কি আর করব, চোখ বন্ধ করে ঘুমিয়ে যাব। মেয়েটি বলল, তোর এখন ঘুমাতে হবে না, আমার সাথে চল, কিছু কাজ আছে। আমি বললাম, আমি আপনার সাথে যেতে পারবো না, এমনি সকাল থেকে কিছু খাই নাই। বাড়িওয়ালার মেয়ে আমার হাত ধরে বলল, কোনো কথা বলিস না, আমার সাথে আই, তোরে কিছু দেখাই। এই কথা বলে বাড়িওয়ালার মেয়ে আমাকে ধরে ওর রুমে নিয়ে গেল। আর ওর রুমে গিয়ে দেওয়ালের সামনে কি জানি একটা পাসওয়ার্ড দিতেই দেয়ালের দরজা খুলে মাটির নিচ দিয়ে একটা রাস্তায় গেল। এটা দেখে তো আমি আরো বোকা হয়ে গেলাম। বাড়িওয়ালার মেয়ে আমার হাতে একটা পিৎজার প্যাকেট দিয়ে বলল, এটা খেতে খেতে আমার পিছনে পিছনে আয়। আমি সিঁড়ি বেয়ে তার সাথে নিচে যেতে লাগলাম, মনে মনে শুধু বলছি, এই মেয়েকে আমি চিনি না জানি না, তারপরও কেন আমি ওর সাথে যাচ্ছি। দেখি ও এখানে কি করে। নিচে নামতেই আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। নিচের রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার বাইরে। আর এই রুমে এসিও আছে দেখছি। হঠাৎ আমার নজর পড়লো একটা ছেলেকে উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ওর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে। এই ছেলেটার থেকে একটু দূরে বাড়িওয়ালার মেয়ের 3 বান্ধবী কম্পিউটারে কি যেন কাজ করছে। এইসব দেখে আমি যেন এক প্রকার বোকাই হয়ে গেলাম। এখানে এইসব কি চলছে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ বাড়িওয়ালার মেয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রিমি চৌধুরী। আর তোর নামটা তো জানা হলো না। আমি রিমি নামটা শুনে শুধু বললাম, রিমি নামটা আমি এর আগেও কোথাও যেন শুনছি শুনছি লাগছে। রিমি বলল, কেন, তোর বইয়ের নাম রিমি নাকি, নাকি তোর গার্লফ্রেন্ডের নাম রিমি? আমি বললাম, আপনার এত কিছু জানতে হবে না। আর এখানে এসব কি চলছে? রিমি হাসতে হাসতে বলল, কি চলছে তুই বল, আর তার আগে তোর নামটা বল যাতে তোরে মনে রাখতে পারি। আমি বললাম, কেন, আমার নাম দিয়ে আপনি কি করবেন? রিমি বলল, আমি কি করব না করব সেটা তোর লাভ নেই, আগে তোর নামটা বল। আমি বললাম, বলতে পারবো না, আর এখন আমাকে বাসায় যেতে হবে। রিমি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মরার খুব শখ না তোর? এই কথা বলে রিমি একটা তলোয়ার আর একটা পিস্তল আমার সামনে রেখে বলল, এগুলো দিয়ে কিছু কাজ করব, ভয় পাস না আবার। তবে আমি তোর নামটা জানতে পারলাম না, খুব খারাপ লাগলো আমার। আমি এবার ভয়ে ভয়ে বলে দিলাম, মানে আমার নাম রিফাত। রিমি বলল, ও তোর নাম রিফাত, ভালোই হয়েছে, তোর নামটা জানতে পেরেছি। এখন তোর কাজ হলো, এই যে সামনে একটা ছেলেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, তুই তাকে মারবি, হয়তো গুলি করে মারবি, নয়তো ওকে কেটে টুকরো টুকরো করে মারবি। এখন তোর যেটা পছন্দ হয় সেটা করবি, তবে মোট কথা হলো ওকে তোর মারতেই হবে, নইলে তুই নিজে আজকে এখানে মরবি। রিমি আমার হাতে পিস্তল তুলে দিয়ে বলল, পুরোপুরি এটা লোড করা আছে, শুধু তুই ওর উপরে চালিয়ে দে। আমি বললাম, এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নিরীহ একটা ছেলেকে এভাবে মারতে আপনার খারাপ লাগে না? আর আবার আমাকে মারতে বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে, ওকে আমি মারবো? দাঁড়ান, আমি পুলিশকে খবর দিচ্ছি। রিমি আমার দিকে তাকিয়ে বলল, কে বলেছে ও নিরীহ একটা ছেলে? আমি তো ওকে মারতে চাই না, ওর বোন নিজে আমাকে বলেছে ওকে মারতে, তুই ওকে নিরীহ বলিস না? ও সুযোগ পেলেই ওর বোনকে ধর্ষণ করতো। আর আমাদের একটা সাইড আছে, যাদের বেশি সমস্যা হয় ওরা আমাদের জানিয়ে দেয়, আর যদি ওদের সাথে খারাপ কিছু হয় তাহলে আমরা ওদের এইভাবে শাস্তি দিই। এখন ওর শাস্তি হলো মৃত্যু, ওকে তুই মার, নইলে তুই নিজেই মরে যা। আমি বললাম, আমি পারবো না, আমাকে যেতে দেন। রিমি ওর পিছন থেকে একটা পিস্তল বের করে আমার মাথায় ধরে বলল, তুই ওকে মারবি বলছি মারবি, এখন কোনো কথা বলবি না, আমি তোরে যা করতে বলছি তাই কর। আমি বললাম, আমি কিন্তু এসব আপনার আম্মুর কাছে বলে দিব। রিমি আমার মাথা থেকে পিস্তল নামিয়ে বলল, আচ্ছা তুই এত বোকা কেন বলতো? আমি বললাম, আমি এত বোকা আপনাকে কে বলেছে? রিমি বলল, আজকে বিকালে যখন তোর আম্মু আমার আম্মুর সাথে কথা বলছিল তখন শুনেছি তোর বাবাকে নাকি তোর চাচাতো ভাই মেরেছে। আচ্ছা তোর কি ওদের উপর প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? আমি হলে তো ওদের কেটে টুকরো টুকরো করে দিতাম। আমি মন খারাপ করে বললাম, প্রতিশোধ নিতে তো আমারও ইচ্ছা করেই, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। একটা কথা তো জানেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। রিমি বলল, তুই আবার প্রতিশোধ নিবি? আমার তোরে দেখে এমনটা মনে হয় না, তার চেয়ে তুই আমাদের সাথে যোগ দে, আমি তোরে দিয়ে তোর ভাইকে এমন করে মারাবো যেন সবাই ভয়ে তোরে দেখে কাঁপে।
আমি বললাম, মিস রিমি চৌধুরী, তার আর দরকার নেই, আমার কাজ আমি নিজেই করতে পারবো। তাছাড়া আমি এখন একজন সেনাবাহিনী, আজকে আমার চাকরি হয়েছে। রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরে যতটা বোকা মনে হয় তুই আসলেই ততটাও বোকা না। জীবনে অনেক কিছু করতে পারবি, আর যদি খুন খারাপি করতে চাস বা তোর টাকার দরকার হয় তাহলে আমাদের গ্যাংয়ে যোগ দিবি, তাহলে তুই সব কিছু পাবি। আমি বললাম, সরি, আমার এইসবের দরকার নেই। আচ্ছা, এই ছেলেটাকে ছেড়ে দেন। রিমি আমার হাত ধরে বলল, আমার সাথে আয়, তোরে একটা ভিডিও দেখাই, এরপরে যদি তোর মনে হয় ওকে ছেড়ে দেওয়া যায় তাহলে আমি কসম করে বলছি ওকে ছেড়ে দিব। আমি হয়তো আমার আম্মুর কাছে খারাপ হতে পারি, গাঁজা খাই, নেশা করি, কিন্তু কেউ আমার কষ্ট কখনো বুঝতে চায় না। কেউ একটাবার এসে আমাকে জিজ্ঞেস করে নাই আমি এত খারাপ কেন হয়েছি। আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো এইসব করতে চাই নাই, কিন্তু কি করব বল, পরিস্থিতি আমাকে এমন করেছে। এই কথাগুলো বলে রিমি ওর চোখের পানি মুছলো। আমি বুঝলাম না ওর কি এমন হয়েছে যার জন্য ও এত কান্না করছে। রিমি ওর এক বান্ধবীকে ইশারা করতেই একটা ভিডিও আমার সামনে প্লে করলো। ভিডিওটা এমন ছিল যেখানে একটা মেয়েকে মিলে একজন ছেলে ধর্ষণ করছে। আর শুধু ধর্ষণ করছে বললে ভুল হবে, ওই মেয়েটিকে যেভাবে শাস্তি দেওয়ার দরকার সেভাবেই শাস্তি দিচ্ছে। তবে মেয়েটাকে ছেলেটার থেকে একটু বড় মনে হচ্ছে। মেয়েটা শুধু কান্না করছে আর ওর হাত মুখ বেঁধে রেখেছে। ভিডিওটা শুধু এই পর্যন্তই ছিল। ভিডিও শেষ হতেই রিমি আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা আর কেউ না, এটা হলো ওর বড় বোন, যার একটা বাচ্চা আছে। এখন তুই বল ওর কি করা উচিত। তুই হয়তো এটা বলতে পারিস এই ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি। যেই মেয়েটা ধর্ষিত হয়েছে ও আমাদের সাথে কোনো একভাবে যোগাযোগ করছে, আর ওর ভাই এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয়। এরপরও কি আমি ওকে ছেড়ে দিতে পারি তুই বল। ওর বোন যখন আমাদের কাছে বিচার চাইছে তখন আমার কাছে মনে হলো আমি এর চাইতে অন্য কিছু করতে পারবো না। আমি রিমির দিকে একবার তাকিয়ে সামনে থাকা লম্বা তলোয়ারটা হাতে নিলাম। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমি আগে ওকে মুক্ত করলাম। ছেলেটার দিকে তাকিয়ে শুধু বললাম, মরার আগে তোর কোনো শেষ ইচ্ছা আছে? ছেলেটা কেঁদে দিয়ে বলল, ভাই আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান, আমি আর এইসব কাজ ভুলেও করব না। ছেলেটার কথা শুনে আমার কেন জানি মেজাজ গরম হয়ে গেল। তলোয়ারটা দুই হাতে নিয়ে শক্ত করে ধরে গলা বরাবর বসিয়ে দিলাম। ছেলেটার মাথা ছিটকে একদিকে পড়লো আর দেহটা আমার সামনে পড়ে গেল। আজকে কেন জানি আমার ভিতরের পশুটা জেগে গেল, রক্তে আমার পুরো শরীরটা ভিজে গেছে। ছেলেটার মাথা হাতে নিয়ে বললাম, কেন তোরা এমন করিস? ও তোর বোন ছিল। একজন ভাইয়ের কাছে নিজের বোন যদি নিরাপদ না থাকে তাহলে তুই কিভাবে ভাই আমাকে এটা বল। আমি রিমির হাতে ছেলেটার মাথা দিয়ে বললাম, জানি না আমি ভুল করেছি কিনা, তবে আমার কাছে যেটা ভালো মনে হলো আমি সেটাই করেছি। তবে আমার নতুন নতুন চাকরি হয়েছে, আপনি প্লিজ। রিমির বান্ধবী আমার সামনে এসে আমাকে একটা লুঙ্গি দিয়ে বলল, যান গোসল করে আসেন, আর আপনার নিরাপত্তা আমরা দিব, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি লুঙ্গিটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়েই দেখি সবকিছু একদম পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো রক্ত নেই। সামনে শুধু রিমি একটা টেবিলের উপর দুইটা পা ঝুলিয়ে বসে আছে। আমাকে দেখে রিমি বলল, তোর আম্মু মনে হয় তোর জন্য অপেক্ষা করছে, আয় আমার সাথে। তবে তুই চাকরি কর, আমি না করব না, মাঝে মাঝে আমাদের কিছু কাজ করে দিবি, বিনিময়ে তুই যা চাস তাই পাবি। আমি টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে বললাম, এটা আমার লাগবে। রিমি বলল, তোর পছন্দ হলে নিয়ে নে, আমি না করব না। আমি বললাম, আপনি কি সবসময় এমন থাকেন? রিমি বলল, জানিস মানুষ কখন পৃথিবীর সবকিছু ছেড়ে যখন এমন পথে চলে আসে যখন সে দেখতে পায় তার চারপাশে সবকিছু একদম শূন্য। আমি বললাম, বুঝলাম না। রিমি চশমা পরে বলল, আয় তোরে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, আমি তো এখন বাসায় আছি। রিমি হাসি দিয়ে বলল, তাই তো। আমি বললাম, আপনি খুব সুন্দর মিস রিমি চৌধুরী, বিশেষ করে চশমাতে আপনাকে মারাত্মক সুন্দর লাগে। রিমি বলল, প্রেম করবি আমার সাথে? আমি বললাম, না। রিমি বলল, কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? তুই না বললি আমি দেখতে মারাত্মক সুন্দরী? আমি বললাম, আল্লাহর তৈরি সবকিছু সুন্দর, শুধু আমার মনের দিক দিয়ে খারাপ। তবে আপনি প্লিজ এইসব আমার আম্মুকে। রিমি বলল, তোর এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি বলছি তো এইসব কেউ জানতে পারবে না। আমি আর কিছু না বলে রিমির রুম থেকে চুপটি করে বের হয়ে উপরে চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু চেয়ারে বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কিরে বাবা, সেই কখন গেলি, মাত্র আসলি, কি হয়েছে কিছুই তো জানি না। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তোমার ছেলের চাকরি হয়ে গেছে। আম্মু আমাকে সরিয়ে বলল, থাক থাক, আর মিথ্যা কথা বলতে হবে না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি আম্মুর হাতে আমার চাকরির কাগজটা দিলাম। আম্মু ওটাই কিছুক্ষণ
তখন দেখে কান্না করে দিল। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে যদি তোর বাবা থাকতো তাহলে তিনি কতটাই না খুশি হতেন। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বাবা, বলার বাইরে। আমি বললাম, আরে আম্মু থাক থাক, আর কান্না করতে হবে না। আম্মু বলল, কিরে তোর কপালে এইসব কিসের রক্ত?